এটা আপনার 1900 আপনার 92-93 এর ঘটনা। খুব বেশি দূরের ঘটনা না না না, 90 দশকের ঘটনা। পরবর্তী সময় সে তাকে আমাদের এখানে উস্তাদ ছিল নেত্রকোনার গানের উস্তাদ গোপাল দত্ত কাকা, ওই কাকার সান্নিধ্যে সে গেল এবং কাকাই তাকে গান শিক্ষার ব্যবস্থা করলো। পরবর্তী সময় তাকে একটা ঠিকানা দিয়া পাঠিয়ে দিল ঢাকায়। ঢাকায় পাঠিয়ে দিল, এটা কলাবাগান ওনার বাসাটা, এই মুহূর্তের নামটা মনে নাই। উনি এয়ারফোর্সে চাকরি করতেন। ওনার কাছে উনি বংশীবাদক ছিলেন, উনার কাছে পাঠাইলো। এখানে এসে প্রথম তালিম নেওয়া শুরু করলো বাঁশির উপর। আস্তে আস্তে বাঁশির উপর তালিম নেওয়ার পরে দেখা গেল যে আস্তে আস্তে সে ভাটি বাংলার যে ঐতিহ্যগুলি আছে, ভাটি বাংলার যে সংস্কৃতিটা আছে এবং যেটার সাথে জড়িত হুমায়ুন আহমেদ, প্রয়াত হুমায়ুন আহমেদ, যেটার সাথে জড়িত ছিল আপনার এই আমাদের নির্মলেন্দু গুণ দাদা, যেটার সাথে হেলাল হাফিজ, মানে এইরকম বাংলাদেশের প্রখ্যাত যে লোকগুলি, ব্যক্তিত্বগুলো, এই ব্যক্তিত্বগুলোর সান্নিধ্যে সে আসলো এবং সবচেয়ে বেশি আসলো হুমায়ুন আহমেদের সান্নিধ্যে। এবং হুমায়ুন আহমেদের সান্নিধ্যে আইসা হুমায়ুন আহমেদ যতগুলি আপনার নাটক সিনেমা করছে প্রত্যেকটার সাথেই সে কিন্তু তার একটা না একটা গান জড়িত ছিল এবং এই গানগুলি ছিল সবগুলি প্রায় উকিল মুন্সির, সবগুলি। এখানে যাতে তিনি বাসিয়াল ছিলেন কিন্তু হুমায়ুন আহমেদ তাকে অন্যভাবে সৃষ্টি করেছেন বা আবিষ্কার করেছেন, জি ডাইভার্ট করে ফেলেছেন। এবং তখন সে আধ্যাত্মিক লাইনে, মোটামুটি ভাবে আধ্যাত্মিক লাইনে চলে গেছে এবং আধ্যাত্মিক গানগুলি এসে গাইতো। কাটা বিচ্ছেদ, হ্যাঁ, একদম মানে যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে যে অন্তর্জালা গান, অন্তর্জালা গান, বিরহ, ওইগুলির সাথে সে চর্চা বিচ্ছেদ গান, মানে মানুষের সাথে মানুষের যে দূরত্ব তৈরি হলে যে জ্বালাটা তৈরি হয়, সেই অন্তর্জালা থেকে সৃষ্ট যে ছন্দবদ্ধ গীতিকারগুলো আছে সেইগুলো নিয়ে মূলত তিনি গান। কিন্তু পরবর্তী সময় বোঝা গেছে যে বারী সিদ্দিকী এই বিচ্ছেদ গাইতে গাইতে এমন একটা পর্যায়ে গেছে, সে যখনই গান গাইতো হয়তো চোখ বন্ধ করে দিত, উপর দিকে তাকায় থাকতো। সে মনে হইতো যে অন্য কোনো জগতে আছে, কোনো সান্নিধ্যে। এই যে আধ্যাত্মিক গানগুলো তিনি গাইতেন, এটা কি তার ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব পড়েছে বলে আপনার জানা আছে? ব্যক্তিগত জীবনে তার যে একটা ছেলে একটা মেয়ে, ওরাও বাবার গান কিছু গান করে এবং তার বারী সিদ্দিকী সারা বাংলাদেশে একজনই সৃষ্টি হয়েছে, একজনই, আর সৃষ্টি হবে কিনা এটা আমার জানা নেই। এখন যদি আমরা একটু চলে আসি হুমায়ুন আহমেদের দিকে, হুমায়ুন আহমেদকে আপনি কিরকম দেখেছেন? হুমায়ুন আহমেদকে দেখেছি খুব কাছের থেকে, কারণ উনি সম্পর্কে আমার একটু আত্মীয় হয়, কাছের আত্মীয়। তো হুমায়ুন আহমেদ তার স্ক্রিপ্টগুলি যখন লিখছে, নাটকের স্ক্রিপ্টগুলি লিখছে বা সে ওই জগতে যখন গেছে তখন সে আর কাউকে চিনত না। হ্যাঁ, সে কিন্তু তার এত বেশি মাতৃভক্তি ছিল হুমায়ুন আহমেদের, মা ভিন্ন সে আর কিছু বুঝতো না। মা অন্তপ্রাণ ছেলে সেটা হুমায়ুন আহমেদ, যেটা তার ছোট ভাই জাফর ইকবাল সাহেবের কাছে যতটুকু, তার চেয়েও বেশি হুমায়ুন আহমেদ ছিলেন। এবং হুমায়ুন আহমেদ আমাদের নেত্রকোনায় যে সংস্কৃতি, ঐতিহ্য, অবস্থাগুলি যেভাবে সারা বিশ্বের কাছে তুলে ধরছে, এটা বলা মানে দুর্লভ। এখন আমি যদি একটু আসি নির্মলেন্দু গুণ দাদার দিকে, নির্মলেন্দু গুণ দাদা, ওনার বাড়ি হইলো বারহাট্টা, নেত্রকোনা জেলায় বারহাট্টা উপজেলায়। মানে ওনার বাড়িটা উনি এই কাশীপল্লী বললেই চলে, ওই নামেই। এবং নেত্রকোনায় এই বারহাট্টার আদলে নেত্রকোনায় মগরা নদীর পারে ওনার একটা স্থাপনা আছে, আশ্রম বলা যায়, এখানে আছে। এখানে আমরা অনেক সময় যাই এবং দাদা সবসময় মানে আমাদের নেত্রকোনা জেলায় একটা এগ্রিকালচার ফার্ম আছে নেত্রকোনা শহরের ভিতরে, পৌর শহরের ভিতরে। এইটার মধ্যে একদম মগরা নদীর পার ঘেঁষা। এখানে উনি এই প্রায় সময় এসে বসতেন। আমার শ্রদ্ধেয় সাংবাদিক বড় ভাই প্রয়াত আজাদ ভাই এবং নির্মলেন্দু গুণ, দুইজন একদম এত কাছাকাছি বন্ধু ছিল যে বলার মতো না। উনি নেত্রকোনাতেই সবসময় সময় কাটাইতেন এবং নেত্রকোনায় থাকতেন। উনি ওনার কবিতা, ছন্দ, অবস্থান নেত্রকোনাতেই সৃষ্টি করছেন। আমি যদি একটু পেছনের দিকে ফিরে যাই, সেটা নবম দশকের দিকে, অষ্টম কিংবা নবম দশকের দিকে, আমার বাংলা সাহিত্যের যে শুরুটা, যে চর্যাপদের যে কাতর বড় পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠা গেল, সেই যে লেখক কানুপা,
উনার 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 জন্ম নেত্রকোনায়। আচ্ছা। উনি নেত্রকোনায় জন্মেছেন এবং উনি মানে যেটাকে বলে, আমি কি বলবো, এটা আমার ভাষায় বলতে পারতেছি না আমি। উনি কালজয়ী কালজয়ী এটা কালজয়ী রচনা, যে বাংলা সাহিত্য যতদিন টিকে থাকবে চর্যাপদের ইতিহাস পড়তে হবে, এবং সেটার প্রথম শ্লোক হলো কাহাতর উপর। সেটাই সেটাই। তো আমরা যদি আরেকটু যদি এইভাবে বলি যে ঐতিহ্য, ইতিহাস এবং প্রকৃতির কাছে যদি যাই, যে নেত্রকোনা এই যে সাহিত্যে সমৃদ্ধ একটা বিধৌত এলাকা, হাওর বাউরে বিধৌত একটা এলাকা, এটা ঠিক এই হেলাল হাফিজদের জন্ম ঠিক নেত্রকোনায় কেন, হুমায়ুন আহমেদের জন্মটা ঠিক নেত্রকোনায় কেন, একটু বলেন তো। এটা এই এই যে প্রশ্ন আপনি করছেন, এই পঞ্চবয়াতি উকিল মুন্সি যে পয়াত রশিদউদ্দিন, রশিদউদ্দিন বাউল সাধক রশিদউদ্দিন, এখন এখানে যতীন সরকার, আমাদের এই কথাগুলি যদি বলতে হয় তাহলে এটা এটা সৃষ্টিকর্তাই ভালো জানে তাদেরকে কেন এখানে সৃষ্টি করছে। নেত্রকোনা শব্দটা হইলো, নেত্রকোনার মূল ইতিহাস হইলো কালীদহ সাগরের উপরে নেত্রকোনা। নেত্রকোনার অরিজিনাল নাম হইলো কালীগঞ্জ, এটা নেত্রকোনার ইতিহাসে আছে কালীগঞ্জ। কালীগঞ্জ হইলো কালীদহ সাগরের পারে গঞ্জ, গঞ্জ মানে বাজার। এটা হইলো আমাদের ভারত ঘেঁষা, আমরা একদম ভারত ঘেঁষা, সীমানা ঘেঁষা। দুর্গাপুর, কলমাকান্দা এই দুইটা উপজেলায় একদম সীমানা ঘেঁষা, মেঘালয়ের পাদদেশে আমাদের অবস্থান। এখানে আরো ব্যাপার আছে, কমরেড মনি সিং এর জন্ম হইলো, আমি সেটাই বলতেছিলাম, কমরেড মনি সিং এর জন্ম হইলো দুর্গাপুরে। হ্যাঁ, উনি উনি মানে এত বড় একজন নেতা ছিলেন, কমরেড ছিলেন, যেটা পাক ভারত উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ নেতাদের মধ্যে একজন ছিলেন উনি। উনি টঙ্ক আন্দোলন করছেন। উনি মজার বিষয় হলো যে আমি সর্বশেষ হলো কুমুদিনী হাজং, যিনি এই টঙ্ক আন্দোলনের সর্বশেষ সাক্ষী ছিল, সেটার সর্বশেষ ইন্টারভিউটা আমি নিয়েছিলাম। ধন্যবাদ। তো কুমুদিনী হাজং গেলেই বলতো যে কি হবে আমার ইন্টারভিউ নিয়ে, আমরাও গেছি অনেক সময় সাংবাদিক হিসাবে, কি হবে ইন্টারভিউ নিয়ে, আমরা যা চাইছি তা তো পাই নাই। তো আমরা বলতাম, দিদি অনেক পাইছেন, অনেক পাইছেন, তো স্বাধীনতা থেকে শুরু করে অনেক পাইছেন। আমাদের দুর্গাপুরে সিলিকন বালি সারা বাংলাদেশের, যেটাকে বলা হয় হলো কি বালি বলা হয়, যেটা সিলিকন বালি, যেটা থেকে কাঁচ তৈরি হয়, কাঁচ তৈরি হয়। এবং নেত্রকোনা দুর্গাপুরে হলো চীনামাটি, চীনামাটির জন্য বিখ্যাত। এবং আপনার এই আমরা যে বালিটা, যে মোটা লাল বালিটা যেটা পাই, এটা টোটালটাই আপনার নেত্রকোনা থেকে পাই, সারা বাংলাদেশে নেত্রকোনা থেকে পাই। তো নেত্রকোনা হাওর বাউর এবং মিঠা পানির অঞ্চল, নেত্রকোনা প্রাকৃতিক মাছ, পাখি, সবগুলি ভরপুর। তবে সেই তুলনায় নেত্রকোনার কোনো উন্নয়ন বিগত সময় হয় নাই। তো এই বর্তমান সরকারের আমলে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। নেত্রকোনাতে আপনার আপনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় হয়েছে, নেত্রকোনায় আপনার এই হসপিটাল হয়েছে, নেত্রকোনায় আপনার এই স্যাটেলাইট আপনার ওই যে সিটি ওইটা হয়েছে। এরপরে আপনার এখন জুন, ওই যে ব্যবসায়িক যে ওই জুন তৈরি করার চিন্তা ভাবনা চলতেছে। রাস্তাঘাটের উন্নয়নটা কিরকম হচ্ছে? আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে, এখন যোগাযোগ ব্যবস্থাটা অনেকটা ভালো হয়েছে। এখানে হাওর বাউরের ক্ষেত্রে যে আপনার এই যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে কৃষকরা কি উপকৃত হয়েছে, কিংবা যে হাওরের যে মাছ মৎস্যজীবী যারা রয়েছে তারা হয়েছে না? কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে এই সুযোগ সুবিধাগুলোর শুরু হলে তারপর কর্পোরেট গুলো গিয়ে ওখানে না, এখানে যে কথাটা বলছেন এটা হলো, আমরা যেভাবে নেত্রকোনা আগে মাছ পাইতাম, নেত্রকোনা হইলো 3টা উপজেলাই হইলো আপনার হাওর বাউর, দুর্গাপুর, মোহনগঞ্জ, কলমাকান্দা, মদন, এই তিনটাই আপনার হাওরের উপরে নির্ভরশীল। তো আমরা আগে যেভাবে মাছটা পাইতাম সেই মাছটা এখন আর পাই না, কারণ ওই সাবমার্সেবল রাস্তা হওয়াতে একদম ওই হাওরের নিচ পর্যন্ত এখন যানবাহন চলে যায়, মাছগুলি নিয়ে সরাসরি মানুষ এই প্রাকৃতিক মাছটা পাচ্ছে না, টোটালটা চলে আসে এখন ঢাকার দিকে অবস্থা, কাউরান বাজারে চলে আসে সবকিছু। এই কারণে আমি ওইখানে গিয়ে শুনেছি যে নেত্রকোনার মানুষ নেত্রকোনার মাছ পায় না। এটা নিয়ে আমাকে অনেকে খুব জানছে যে হেলাল হাফিজ কষ্ট নেবে, কষ্ট। হেলাল হাফিজ সম্পর্কে একটু কি বলবেন? হেলাল হাফিজ উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় গুরুজন, প্রত্যেকেই শ্রদ্ধেয়।
তো হেলাল হাফিজ উনি একা একা বসে কবিতা লিখতেন, আচ্ছা, নীরবে নির্জনে। উনি খুব বেশি একটা হই হল্লোড়, একটা আড্ডাবাজি এটার মধ্যে উনি ছিলেন ছিলেন না। উনি সবসময় একাকিত্বটাকে পছন্দ ওনার করতেন। বিচরণটা আসলে কোন দিকে ছিল? বিচরণ কেন্দ্রিক নাকি সাধনা কেন্দ্রিক? না, সাধনা কেন্দ্রিক। জি। ওনার 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 আপনার এই এটাও বিচরণটাও সাধনা কেন্দ্রিক। এই আপাতত যে কয়জনের নাম আমরা এখানে বললাম, জি। প্রত্যেকেই নেত্রকোনা, যে প্রশ্নটা আপনি আমাকে করছেন অত্যন্ত মানে কঠিন প্রশ্ন, যে এদের সবার কেন নেত্রকোনা জন্ম হলো। এটা এটা আমি এই অর্থে বলবো যে এটা উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ, নেত্রকোনা এই সমৃদ্ধ হবে তাদের মাধ্যমে। জি। যে এখানে এই যে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ, আবার আমরা কাহিনী পালা, যে মহুয়া পালাটা কি আপনাদের এখানে কি? মহুয়াপালা আছে নেত্রকোনায় আমাদের এখানে। আমি যে কথাটা যেটা সাংস্কৃতিক কর্মকাণ্ড, যে কথাটা আমি বলতেছিলাম সেই কথাটা হলো, নেত্রকোনায় মহুয়া পালাটা শুধু, আর অনেকগুলি পালা আছে। তার মধ্যে আপনার এই আমাদের কালচারাল একাডেমি সারা বাংলাদেশে দুইটা, আচ্ছা। একটা হলো ঢাকাতে আপনার শিল্পকলা, আর একটা হলো আপনার দুর্গাপুরে কালচারাল একাডেমি, যেটা এই যে হাজং গারোদেরকে নিয়ে যে কালচার উপজাতীয় কালচার একাডেমি, যেটা ওইটা দুর্গাপুরে। সাধারণত মানে গবেষণাটা কিরকম হয়? গবেষণাটা এই ওদের যে লেভেলটা, ওদের লেভেলে ওখানেও একজন মানে ডাইরেক্টর আছেন। হ্যাঁ, উনাদের মাধ্যমে খুব সুন্দর এবং খুব পরিপাটি। আমি বলছি যে জেলাটা কি তাহলে এই যে শত রকমের যে মানুষ, ইতিহাস ঐতিহ্যে ঘেরা, যে মুসলিম, বৌদ্ধ, হাজং, খ্রিস্টান যারা রয়েছে, তাদের ইতিহাস ঐতিহ্য লালন করা হয়। আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই, যে ওলিয়া আওলাদের দেশ নেত্রকোনা, কিভাবে এটা হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি 445 হিজরিতে নেত্রকোনায় আগমন করেন। তখন নেত্রকোনাটা ছিল একদম বনভূমি ছিল। এবং উনি যে মদনপুরে যেখানে উনার মাজার হয়েছে বা কব্বর হয়েছে, এটা এখানে তখনকার সময় ভাগ থাকতো। আচ্ছা, হ্যাঁ, বাগবাল্লুকের জায়গা ছিল। এটা নিয়ে অনেক ইতিহাস, অনেক ভাবে আছে, অনেক বিতর্ক আছে। তবে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একজন সাধক পুরুষ ছিলেন। উনি 360 জন ওনার মানে সাগরেদ নিয়ে উনি নেত্রকোনায় আসছেন। নেত্রকোনা আইসা উনি ইসলাম প্রচার শুরু করছেন। ইসলাম প্রচারের ক্ষেত্রে উনি কি মানে কত পার্সেন্ট মানুষ এখন মুসলমান আছে নেত্রকোনায়? আমরা যারা অবস্থান করি, আমরা যতটুকু জানি যে নেত্রকোনায় 98% মুসলমান বাস করি আমরা। কিন্তু কিছু পাহাড় আছে, পাহাড়ে কিছু উপজাতি বাস করে, তাদের জীবন জীবিকায় কি কোনো সমস্যা না? তাদেরটা আমরা ওই যে মুসলমান যারা আছে, মুসলিম পরিবারগুলি যারা আছে, তারাই তাদেরকে সবসময় দেখভাল করে রাখে। এবং তারা মনে করে যে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা গারো, হাজং যারা আছি, সবাই আমরা এক ভাইয়ের সন্তান। হ্যাঁ, আমরা বাঙালি, আমাদের ঐতিহ্য বাংলা, এইটাই মনে করে তারা। এটা নিয়ে তারা বসবাস করছে দীর্ঘদিন যাবত, কোনো সমস্যা হচ্ছে না। আমরা যদি আরেকটু এগিয়ে বলি, সেটা হলো যে গুণীজনরা যে জন্ম নিয়েছে, তারা দেশে বিদেশে তারা করেছে, দেশকে নেতৃত্ব দিচ্ছে সাহিত্যাঙ্গনে, সংস্কৃতি অঙ্গনে। তাদের এই যে হেলাল হাফিজ, নির্মলেন্দ্র গুণ, হুমায়ুন আহমেদ, উকিল মুন্সি, তাদের স্মৃতি গুলোকে সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ আছে? এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। নেত্রকোনায় আপনার এর আগে আমাদের একটা মহুয়া অডিটোরিয়াম ছিল। যে অডিটোরিয়ামটা এটা দীর্ঘদিন যাবৎ ভেঙে ফেলা হয়েছে। এটাকে নতুন করে করা হবে। জানি না কোন অদৃশ্য শক্তির জন্য এটা করা হয় না। সেটা হলো আপনার এই বাংলাদেশ সরকার এটা করার কথা, মানে খুব সুন্দর সরকারি সিস্টেমে, কিন্তু এটা এখনো হয় না, এটা হচ্ছে না। জেলা প্রশাসক এবং আপনার, আমি যতটুকু জানি, জেলা প্রশাসক এবং পৌরসভা, এই দুইয়ের দ্বন্দ্বে এটা আটকে আছে। এটা হয়ে যাওয়ার কথা। একটু অন্যদিকে মোড় নিব, সেটা হলো যে নেত্রকোনা জেলার পাশ দিয়ে রয়েছে সীমানা। এই সীমানা থেকে মাঝে মধ্যে খবর আসে, অপ্রীতিকর খবর। সেটা হলো যে চোরাচালান সম্পর্কে, এই যে চোরাচালান হচ্ছে, অবাধে হচ্ছে, কিংবা কারো সহযোগিতায় হচ্ছে, বা কারো প্রশ্রয় আশ্রয় হচ্ছে, এই ক্ষেত্রে নেত্রকোনা জেলা প্রেস ক্লাব বা সাংবাদিকরা কি ভূমিকা পালন করে? এখানে দেখেন, কথাটা হলো, যেহেতু সীমান্তবর্তী এলাকা,
এখানে চোরাচালান হয় এবং নেত্রকোনা একটা বিজেপি ক্যাম্প আছে। এই বিজেপি ওদের কাছ থেকে অনেক সময় এই আপনার মদ, এরপরে সুলা জাতীয় মদ, বোতল জাতীয় মদ, এরপরে আপনার নেশা জাতীয় অনেক দ্রব্যাদি, চিনি, গরু, এগুলি উদ্ধার করে। এটা কন্টিনিউ, এটা আবার কন্টিনিউ আছে। কিন্তু আমরা প্রেস ক্লাবে যারা আছি বা আমরা সাংবাদিকতা পেশাটা যারা করি, প্রত্যেকেই আবার যখনই এই নিউজটা পাই তখনই আমরা ঝাঁপাইয়া পড়ি এবং নিউজটাকে আপডেট করার চেষ্টা করি। এইটা আমাদের মধ্যে আছে। একে অপরের সহযোগিতা যেমন বর্ডার গার্ড যেটা আছে বিজিবি, ওই বর্ডার গার্ড কোনো ঘটনা ঘটলেই আমাদেরকে প্রথম ইনফরমেশন দেয়, আমাদেরকে ইনফরমেশন দেয়। ইনফরমেশন দিয়া বলে যে এই এই আজকে এই প্রোগ্রাম, আজকে আমাদের এই যে এই আমরা আমরা আটক আছে, আমরা এটা করছি, আমাদের সামনে এইগুলি ওনারা। আচ্ছা, তাদের বাইরে গিয়ে আপনাদের কোনো তৎপরতা আছে কিনা যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিছু ঘটনা ঘটে যাচ্ছে, অথবা তাদের জানা সত্ত্বেই কিছু ঘটনা ঘটে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের কোনো বিশেষ তৎপরতা থাকে কিনা? আইন শৃঙ্খলা বাহিনী, আমার যতটুকু মনে হয় যে আমরা নেত্রকোনায় যারা বাস করি, নেত্রকোনা প্রায় 25 লক্ষ লোকের বসবাস, আমাদের 10টা উপজেলা, তার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এটা লক্ষণীয় এবং তেমন কোনো ধরনের আপনার বড় কোনো ধরনের এই ঘটনা নেত্রকোনায় ঘটে না। আচ্ছা আচ্ছা, আমরা একটু এদিকে যাব যে নেত্রকোনা জেলায় একটা প্রেস ক্লাব রয়েছে, জি, তাদের গণমাধ্যম কর্মীদের মধ্যে বোঝাপড়া কিরকম? না, এখানে আমার কথা আছে। নেত্রকোনা জেলা প্রেস ক্লাব বলতে যেটার মধ্যে আমিও ছিলাম, আমিও আছি এখনো, এটা সম্মানিত সদস্য আমি। এটা প্রতি 2 বছর অন্তর একটা নির্বাচন হতো। কিন্তু নেত্রকোনা আগের থেকেই, আরো 15 বছর আগের থেকেই নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে পদাধিকার বলে সভাপতি ডিসি মহোদয়, জেলা প্রশাসক, যাকে হওয়ার কথা ছিল না, যাক এরপরে আমরা মেনেই আছি। এরপরে সাধারণ সম্পাদক থেকে শুরু করে বাদ বাকি পদগুলিতে আপনার নির্বাচন হয়। এই বিগত 2 বছর আগে যখন আমরা নির্বাচন করতে গেলাম, একদম নির্বাচনের টাইম ফিক্সড করলাম, তখন দেখা গেল অযাচিত একটা শক্তি নিজেদের মধ্যেই একটা মামলা করে দিল প্রেস ক্লাবের বিরুদ্ধে। মামলা চলমান। এরপরে আপনার একটা কমিটি করা হইলো, এটা এই সচিব কমিটি, ওই যেটা আহ্বায়ক কমিটি করা হইলো, সদস্য সচিব আর সদস্য সচিব আছে এখন হাবিবুর রহমান অ্যাডভোকেট। আচ্ছা, আর সভাপতি আহ্বায়ক তো জেলা প্রশাসক। এখন এটা আসলে কোন পর্যায়ে আছে? এটা এমন পর্যায়ে আছে যে একটা পক্ষ যারা এখন দায়িত্বে আছে, তারা এটার মামলাটা যাতে আরো দীর্ঘ হয় সেই চিন্তা ভাবনায় তারা আছে। মানে এক ধরনের সময় ক্ষেপণ। এই ক্ষেত্রে আপনারা যারা পেশাদার সাংবাদিক রয়েছেন, তাদের ভূমিকাটা কি আসলে? আমরা পেশাদার সাংবাদিক যারা আছে তাদের ভূমিকা হইলো যত তাড়াতাড়ি সম্ভব মামলাটা নিষ্পত্তি হোক এবং নতুন করে আবার নির্বাচিত সদস্যরা মাধ্যমে প্রেস ক্লাব চলুক। এখানে একটা ব্যাপার থাকে যে নির্বাচিত যারা কমিটি থাকে তাদের কিন্তু একটা জবাবদিহিতা থাকে। আর যদি অন্যায় ভাবে কেউ এসে ঝেঁকে বসে, তার মধ্যে সেই জবাবদিহিতা থাকে। এই কারণে আপনাদের পেশাদার যারা আছেন তাদের চিন্তা ভাবনা যে যত তাড়াতাড়ি নির্বাচিত কমিটি আসুক। এই ক্ষেত্রে আমি যদি আপনাকে এইভাবে বলি যে ওইখানে জেলায় যদি কর্মরত কোনো সাংবাদিক বা গণমাধ্যম কর্মী তারা যদি হয়রানির শিকার হয়, সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হয়? সেই ক্ষেত্রে আমাদের ভূমিকাটা হইলো, আমরা যারা পেশাজীবী সাংবাদিক আছি, আমরা সবাই মিলে মানে আমাদের মন মানসিকতায় যারা যে সাংবাদিকতার মন মানসিক ইথিক্সটা মানিয়ে যারা সাংবাদিকতাটা করে, তাদের চিন্তা চেতনাটা হইলো ওই অপশক্তিটা সাথে আমরা নাই। আমরা স্বচ্ছতার সাথে আমরা নির্বাচনে আছি, আমরা প্রেস ক্লাব মানে প্রেস ক্লাবের উন্নয়নের জন্য আছি। এবং নেত্রকোনা প্রেস ক্লাব কিন্তু সারা বাংলাদেশের 64টা জেলার প্রেস ক্লাবের চেয়ে অনেক উন্নত। হ্যাঁ, এবং এটা এই অত্যন্ত সত্য কথা। আমরা যাকে হাউর পুত্র বলে মনে করি, এই সাজ্জাদুল হাসান এই মুহূর্তে উনি সংসদ সদস্য, এর আগে উপনির্বাচনে সংসদ সদস্য ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ছিলেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ছিলেন।
উনি সম্ভবত আমাদের প্রধান চিফ জাস্টিসের বাড়িও নেত্রকোনা। জি জি, উনারই ছোট ভাই, আপন ছোট ভাই। আচ্ছা আচ্ছা। ওনার প্রধান চিফ জাস্টিস যিনি আছেন ওবায়দুল হাসান, ওনার আপন ছোট ভাই সাজ্জাদুল হাসান, তারা দুইজনই নেত্রকোনার বাসিন্দা। এবং এই সাজ্জাদুল গর্বিত সন্তান এবং গর্বিত সন্তান, এবং সাজ্জাদুল হাসান এবং এই আপনার পিতা, উনি আপনার এই বঙ্গবন্ধুর সাথে একই সাথে রাজনীতি করতেন, এবং উনি এমপি এমএলএ ছিলেন দীর্ঘ সময়, এবং উনার মাধ্যমে নেত্রকোনার অনেকটা উন্নয়ন হয়েছে, যেটা যে সত্য কথা। না, আমি একটু এইভাবে বলতেছিলাম যে কেউ যদি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয় জি, কোনো অপশক্তির দ্বারা বা কোনো হয়রানির শিকার হয়, সেক্ষেত্রে আপনাদের জেলা প্রেস ক্লাব কিংবা গণমাধ্যম কর্মীদের ভূমিকা কি থাকে? ভূমিকা থাকে যদি ঘটনাটা সত্য হয়। ঘটনা যদি সত্যি ঘটনাটা যদি সত্য হয় তাহলে সবাই ঝাঁপায় পড়ে, যাবে। এটা সত্য কথা। যদি ঘটনা সত্য হয় তাহলে আমরা সমমনা যারা আছি, জি যারা আমরা পেশাদারি সাংবাদিকতাটা করতে চাই, জি তারা সবাই একত্রে ঝাঁপায় পড়ি। জি, না, এটাই আসলে উচিত। এই ক্ষেত্রে আপনাদের মধ্যে কোনো গ্রুপিং আছে কিনা, আদর্শগত দ্বন্দ্বের কারণে কিংবা অন্য কোনো কারণে, স্বার্থগত দ্বন্দ্বের কারণে জেলায় কোনো গ্রুপিং আছে কিনা? না, এটা জেলায় অনেক অনেক জেলায় আছে, জেলায় আছে, গ্রুপিং আছে, কিন্তু নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের মধ্যে এই গ্রুপিংটা আপাতত লক্ষ্য করা যায় না। আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে এই যে চীনামাটি, জি। চীনামাটি সংরক্ষণ নিয়ে কোনো আলোচনা আছে কিনা? না, চীনামাটির বিষয়টা হলো, যখন আপনার বিগত সরকারগুলি যখন ছিল, আমি নাম বলার দরকার নাই, বিগত সরকারগুলি যখন ছিল, বর্তমান সরকার না, তখন অবাধে চীনামাটি লুটপাট হয়েছে, জি, অবাধে লুটপাট হয়েছে। এখন কি অবস্থা? এখন আবার এই সরকার, ফিরে আসছে? এই সরকার ক্ষমতায় আসার পরে চীনামাটির উপরে খুব শক্তভাবে আইন শৃঙ্খলাটা এটা নিয়ন্ত্রণ করে কারা? নিয়ন্ত্রণ করে হলো আপনার নেত্রকোনা জেলার প্রশাসক নিজেই নিয়ন্ত্রণ করে এটা। জি জি, এই ক্ষেত্রে কি সঠিকভাবে এটা হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে? হ্যাঁ, এখন যারা বৈধভাবে পাওয়ার কথা সেভাবে পাচ্ছে কিনা, কিংবা এই মাটিটা তো একসময় ফুরিয়ে যাবে, জি, সেই দিকে লক্ষ্য করে এটার আহরণ? না, এখন আর এই মাটি উত্তোলনের কোনো সুযোগ নাই। ওইটা আমরা লেক হয়ে গেছে, মানে আমাদের এই পর্যটক যারা যায়, এটা একটা পর্যটক স্পট হয়ে গেছে এখন। আচ্ছা, যে বিষয়টা আলোচনার বাকি রয়ে গেছিল সেটা হলো পর্যটন। নেত্রকোনা জেলার পর্যটনের ভবিষ্যৎটা কি আসলে? পর্যটনের ভবিষ্যৎটা হইলো নেত্রকোনায়, দুর্গাপুরে যে আমি বললাম চীনামাটি এবং সিলিকন বালি, সোমেশ্বরীর যে বালি, নদীর যে বালি, এই যে যেমন বর্ষা আসছে, এই বর্ষা আসছে, এখন যে বালিটা ফেলাইয়া যাবে, আসবে পাহাড় থেকে আসবে, এটা লক্ষ লক্ষ ট্রাক হবে, আচ্ছা। যেটা আর ফুরাবে না, শেষ করতে পারছে না। তো আমাদের নেত্রকোনার পর্যটন শিল্পের জন্য নেত্রকোনা, একটা কথা ছিল যে নেত্রকোনার দুর্গাপুর পর্যন্ত যদি রেল লাইনটা নেওয়া যেত, জি, বিরিশিরি দুর্গাপুর পর্যন্ত যদি রেল লাইন নেওয়া যেত, এখন তো জায়গা পর্যন্ত আছে, ওই রেল লাইনে যদি ওইগুলি লোড আনলোডিং করা যেত, তাহলে এই সরকার অনেক বেশি রেভিনিউ পাইতো। জি, এই যে বহন করার যে খরচটা কমে যেত, এবং এটা রেল লাইনে হলে আরো বেশি রেভিনিউ পাইতো। তাহলে পর্যটনের আর কি কি দিক রয়েছে, যে ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্যগুলো রয়েছে? পর্যটনে নেত্রকোনায় এমন এই যে যেমন আমরা কেন্দুয়া রয়্যাল বাড়ি, এটা হলো আপনার ব্রিটিশ, এটা পাক ভারত উপমহাদেশের মধ্যে একটা জায়গির ছিল এখানে। তো এটার উন্নয়ন করা যায়, মদনপুর শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, এটা উন্নয়ন করা যায়, দুর্গাপুরে করা যায়, এবং মোহনগঞ্জ মদন কিন্তু আমরা এই মুহূর্তে মিনি কক্সবাজার বলি, মিনি কক্সবাজার। কারণ হলো উচিতপুর নামে একটা ঘাট আছে, এই ঘাটের পরে শুধুই হাওর, একদম আপ টু সিলেট কিশোরগঞ্জ পর্যন্ত, পুরাটাই সুনামগঞ্জ পর্যন্ত। এইখানে যদি যে হারে মানুষ যায়, যে হারে কষ্ট করে মানুষ যাচ্ছে, এটার যদি উন্নয়ন করা যেত, এই বাংলাদেশ সরকার যদি পর্যটনের দিকে একটু তাকাইতো, তাহলে নেত্রকোনা থেকে ভালো সরকারের একটা রেভিনিউ আয় হইতো। এই ক্ষেত্রে আমি যদি আপনাকে একটু মনে করে দিই যে আসলে এই যে নেত্রকোনার মদন, কলমাকান্দা এবং ওই জায়গায় যে পর্যটকরা যাবে, তাদের থাকার যে ব্যবস্থা, এটা আছে কিনা? না, এই ব্যবস্থা নাই। ওই ব্যবস্থাটাও করতে হবে। পর্যটক স্পট করলেই ওইগুলি যতটুকু আছে, এটা যৎসামান্য হোটেল আছে, কিন্তু ওইগুলি হোটেল মোটেলগুলি ওইভাবে করতে হবে। ওইগুলি হয়তো পাবলিকই করতে পারে যদি
আপনার উদ্বুদ্ধ সরকার করতো ওইভাবে, জি। তাহলে অনেক মানিম্যান আছে যারা এগুলি করতো। এই ক্ষেত্রে জেলা উপজেলা প্রশাসন যারা রয়েছে অথবা বাংলাদেশের যে পর্যটন একটা মন্ত্রণালয় রয়েছে এবং তাদের এখানে ভূমিকা কিছু আছে কিনা বা পর্যটন- দাবি আছে কিনা? পর্যটন শিল্পের একটা দাবি বাংলাদেশ সরকারের মানে পর্যটন শিল্পের কাছে আমরা করছি বিভিন্ন সময়, আমরা সাংবাদিকতা যারা করছি, জি। তারা বলছে যে এটা হচ্ছে, চেষ্টা করছি, দেখছি, এই অবস্থায় আছে আর কি। মানে এই ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের ভূমিকাটা কি, যে তারা আসলে এই স্পট ধরে ধরে কোনো সাংবাদিকতা করে কিনা? হ্যাঁ, করছে, এর বিগত সময়ও করছে, আমি নিজেও করছি। তবে দেখা গেছে যে আমরা লিখলাম, হঠাৎ করে দেখা গেল যে পর্যটন শিল্পের কেউ চলে গেল, আমরা আসছি এটা ভিজিট করতে, আবার কিছুদিন গেল আবার মানে এই ক্ষেত্রে মানে কিছু হচ্ছিল যে আপনাদের লেখালেখিতে এই ক্ষেত্রে সাংবাদিকতার পেশাটার উন্নয়নে জেলা থেকে আপনারা মুরব্বী হয়ে গেছেন, নতুন নতুন যারা আসছে তাদের ক্ষেত্রে আপনারা কি ভূমিকা নেন? তাদের ক্ষেত্রে আমাদের যতটুকু করা উচিত ততটুকু করি, এবং আমাদের এই সাংবাদিক যে আপনার এই প্রেস কাউন্সিল আছে, প্রেস কাউন্সিলের সাথে যোগাযোগ করে তাদেরকে আপনার এই শিক্ষানবিশের হাতে কলমে শিক্ষানবিশের জন্য সেমিনারে পাঠাই, সিম্পোজিয়ামে পাঠাই। এরকম আমি নিজেও ভবিষ্যৎ অনেকগুলি করছি, অন্যরাও এখন যারা আছে যে তোমাদের সময় এখন তোমরা যাও, এখন তোমাদের সময়। তোমাদের সময়। জনাব আলতাফুর রহমান কাশেম, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনে আসার জন্য। আমি এত বেশি আনন্দ বোধ করছি যে রূপসী বাংলার কলা কৌশলী যারা আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এখানে শেষ করছি নেত্রকোনা জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে বিশেষ আলোচনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন। শুভেচ্ছা সবাইকে।